অতীতে সব রেকর্ড ভেঙেছে চালের দাম, পরস্পরকে দোষারোপ। ডিসেম্বরে নির্বাচন, দ্রুত সংস্কার শেষ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। শিশু ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল, থাকছে না ডিএনএ রিপোর্টের বাধ্যবাধকতা। বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে, অভিযোগ তারেক রহমানের। বঙ্গোপসাগরে নতুন নতুন দ্বীপ, বাড়ছে মানচিত্রের পরিধি, খুলছে সম্ভাবনার দুয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। উৎপাদন সরবরাহ ভালো, একই সঙ্গে রমজানে চালের চাহিদা কম থাকলেও অতীতের সকল রেকর্ড ভেঙে বেড়েছে দাম। ভোক্তা, খুচরা বিক্রেতা, আড়তদার থেকে মিল মালিক প্রত্যেকেই পরস্পরকে অভিযুক্ত করলেও চাল নিয়ে চালবাজি আসলে করছে কে? কোন অদৃশ্য সিন্ডিকেটের কাছে সবাই বন্দী? এ যেন এক বিরাট প্রশ্ন। উত্তপ্ত চালের বাজার নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। আবুল কাশেম প্রায় 40 বছর ধরে চালের ব্যবসা করছেন। দীর্ঘ ব্যবসা জীবনে নানা সময় চালের বাজারে অস্থিরতা দেখেছেন, তবে এবারের মতো আকাশচুম্বী দাম আর কখনোই দেখেননি। বলতে গেলে 70 লাগে, কথা হচ্ছেন, নাইলে চাউলের অভাব নাই। ভারত থেকে এত চাউল আমদানি করলো না, তারপর চাউলের রেট অন্যান্য চাউলটা কিছুটা কম, মিনিকেটের রেট হঠাৎ করে এই অস্বাভাবিক বাড়া। এই ব্যবসার বয়সে এরকম দেখিনি। 90 টাকা কেজি বলার চাল বা মিনিকেট চাল, বাছের চাল হয় নাই। মোটা চাল এখন কেজি প্রতি 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। সরু চাল নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের মানুষের জন্য এখন অধরা। চাল কিনতে এসে হতাশ সাধারণ ক্রেতারা, অভিযোগ করারও যেন কেউ নেই। এইভাবে বাড়তে আছে, আল্লাহ পাক জানে কই দিয়া থামে। সাধারণ মানুষ না খায় আমার কদিন পর এই অবস্থা হইবার কি। সরকারের কোনো তদারকি নাই, এরকম করা তদারিং থাকলে আর এরকম হইতো না। রমজানে বাজারে ক্রেতা কম, তবু চালের দাম চড়া। কারণ হিসেবে সিন্ডিকেটকেই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমাণ চাল আছে, এটা কিন্তু কর্পোরেট কোম্পানি আর মেলাররা সিন্ডিকেট করে দাম বাড়াইছে। যেমন এই যে মুজাম্মেল সাহেব, এরফান সাহেব, মিনিকেট এক সপ্তাহ আগে মনে করেন যে কত 81 টাকা 82 টাকা ছিল, এই মিনিকেটে করে রাখছে মনে করেন যে 93 টাকা 94 টাকা ওরা পাইকারি বিক্রি করে। তো ওখান থেকে কিনে এনে আমরা বিক্রি করতে হবে, তার মানে প্রায় 100 টাকা বানিয়েছে তারা মিনিকেটটা। বড় বড় কোম্পানিদের কারণে, বড় বড় মেল চাচালে এদের কারণে, এদের সিন্ডিকেটের কারণে এই বাজার বাড়ছে। মিল মালিকরা বলছে কিছু কিছু সিন্ডিকেটের কাছে অসহায় তারা। 11,000 মিল মালিকের মিল দিয়ে কিন্তু সিন্ডিকেট করতে পারে না। তারা যে একাত্তরে যে দাম বাড়াই দাও, 1 টাকা 2 টাকা বাড়াই দাও, এটা করতে পারে না। যখন বাজারটা কয়েকটা লোকের হাতে চলে যায়, মুষ্টিমেয় ধরেন 1 থেকে 50 বা 100 জনের ভিতরে চলে আসলে তখন সেখানে সিন্ডিকেট সৃষ্টি হয়ে যায়। হাতে গণেন তাহলে হয়তো 20 থেকে 30টা মিল আছে যারা এই সাথে জড়িত। তাদের আগে আমি নাম ধরে বলছি, কিন্তু ব্যবস্থা তখনকার সরকার নেয় নাই। বাজারে তদারকি না থাকায় সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠেছে। একই সঙ্গে মিল মালিকরা চালের আমদানিকারক হওয়ায় সংকট আরো বেড়েছে। অন্যান্য যে পণ্যগুলি আছে সেগুলোতে যেরকম তদারকি করা হয়, আসলে চালের বাজারে কোনো পক্ষ থেকে, জেলা প্রশাসন অথবা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অথবা খাদ্য বিভাগ কোনো পক্ষ থেকেই আসলে সেরকম তদারকি হয় না। এই সুযোগটা চালের ব্যবসায়ীরা নিয়ে থাকেন। সুযোগ সন্ধানী কর্পোরেট প্রতিষ্ঠান চালের মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে, রয়েছে এমন অভিযোগও। কে বলছে চালের সমস্যা আছে? আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনারা যেই জায়গায় চালগুলো মানে আটকে গোডাউন বন্ধ করে রাখছে, এই গোডাউনগুলো ফোন করেন। তো এখনো যদি সে আগের মতো করে বলে সরকারি কর্মকর্তারা, তাহলে তো মানে সমস্যা থেকে উত্তরণের কোনো পথ দেখা যায় না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ভারত ও ভিয়েতনাম থেকে 35,000 মেট্রিক টন চাল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে ভারতের 22,500 মেট্রিক টনের সেদ্ধ চাল এবং ভিয়েতনামের 12,500 মেট্রিক টন আতপ চাল।
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে 22,500 মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানাইস ড্রিম এবং ভিয়েতনাম থেকে 12,050 মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি হং লিলন হ 1 জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গত 3রা ফেব্রুয়ারি সম্পাদিত G2G চুক্তির আওতায় এসব চাল বাংলাদেশে এসেছে। ভিয়েতনাম থেকে G2G ভিত্তিতে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি করা হয়েছে। ডিসেম্বরেই নির্বাচন হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই, তাই যা যা সংস্কার করা প্রয়োজন তা করে ফেলতে হবে। কারোর জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে উল্লেখ করে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার নিজ কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সোহেল সামির রিপোর্ট। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে দেশের 127 শীর্ষ পুলিশ কর্মকর্তার সঙ্গে নিজ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরে নির্বাচন হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তুলতে যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। হাতে খুব বেশি সময় নেই, আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা। পুলিশ সদস্যদের সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। সরকার যাই কিছুই করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। বাংলাদেশকে অপূর্ব দেশ হিসেবে উল্লেখ করে সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একটা হতে পারে, এরকম একটা দেশের সম্ভাবনা আছে। পথটা যেন আমরা সৃষ্টি করে দিই, এই পথে আমরা এগুলো সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে। নতুন করে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। পুলিশ বাহিনীকে টিম ওয়ার্কের মাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বৃহস্পতিবার আইনটি চূড়ান্ত হবে। শিশু ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। মেহেদী হাসানের রিপোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে শিশু আসিয়ার মৃত্যুসহ একের পর এক ধর্ষণ ও নারী শিশু নিপীড়নের ঘটনায় নড়েচড়ে বসে সরকার। সোমবার উপদেষ্টা পরিষদ নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। মামলার ডেফিনেশন পরিবর্তন করে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের স্পেশাল মিটিংটা এ সময় দেশে পর্যাপ্ত ডিএনএ ল্যাব নেই জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার প্রক্রিয়ায় গতি আনতে নতুন বিচারক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এরপর আইনের সংশোধনীর বিস্তারিত ব্যাখ্যা করেন আইন উপদেষ্টা। বলেন, তদন্ত ও বিচার কাজের সময় কমানো, শিশু ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন, বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করা সহ অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। অনেক সময় ডিএনএ রিপোর্টের জন্য বিচার কাজ বছরের পর বছর ঝুলে থাকে। এজন্য বিচারক প্রয়োজন মনে করলে মেডিকেল রিপোর্ট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করতে পারবেন। মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। হয়রানির উদ্দেশ্যে অনেক মিথ্যা ধর্ষণ মামলাও হয়ে থাকে।
নতুন আইনে এ ধরনের ঘটনা প্রমাণ হলে শাস্তির বিধান রাখা হয়েছে। মিথ্যা মামলার ক্ষেত্রেও এখানে একটা কঠোর বিধান আছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 1-11-র মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য আয়োজিত এক ইফতার পার্টিতে তিনি অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, বিএনপি সে নির্বাচনের পক্ষে বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু হয়েছে। এ যুদ্ধে সবার জায়গা থেকেই দায়িত্ব পালন করতে হবে। একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এটি যে শুধু কথার কথা নয়, আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। যত ধীরে ধীরে জিনিসটি তৈরি হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন, আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগ দিতে ভারতের দিল্লি সফর করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। Long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective. ভূ অর্থনীতিতে পরাশক্তির হাতছানি দিচ্ছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্যের প্রধান জলপথ বঙ্গোপসাগরের অসীম সম্পদের মতোই বাড়ছে মানচিত্রের পরিধিও। দক্ষিণে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন দ্বীপ। প্রায় 900 বর্গ কিলোমিটার জুড়ে জেগে ওঠা ভূমির পাশাপাশি 1000 কিলোমিটার আয়তনের ডুবোচরও খুলে দিচ্ছে সম্ভাবনার দ্বার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী ব্যবস্থা প্রতি বছর আনুমানিক 1060 বিলিয়ন টনের বেশি পলিমাটি বঙ্গোপসাগরে ফেলে নতুন পথ তৈরি করে। পলি জমে নতুন ভূমিতে রূপান্তরিত হয়। গেল 2 দশকে সন্দ্বীপ অঞ্চলে এভাবেই কয়েকটি দ্বীপ গঠন হয়েছে। প্রধান নদীগুলো আছে, এগুলো হিমালয়ের থেকে যেই পরিমাণ সেডিমেন্ট লোড এখানে নিয়ে আসে, এটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এবং এই পরিমাণ লোড আসার ফলে যে বঙ্গোপসাগরের যে শ্যালো রিজিয়নটা আছে, এই শ্যালো রিজিয়নে দেখা যাচ্ছে আস্তে আস্তে পলি পরে ওইখানে প্রথমে দেখা যায় মাঠফ্লেট টাইপ বা ডুবোচরের মতো দেখা যায়। মেঘনা নদীর মোহনার মুখে তৈরি জাহাইজার চর এবং ভাসান চর প্রকৃতিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই দুটি দ্বীপ সন্দ্বীপের সঙ্গে মিলিত হয়ে একটি অবিচ্ছিন্ন একক দ্বীপ গঠন করতে চলেছে। নোয়াখালী, সুবর্ণচর এবং তার সাউথ পার্টে এগুলা একসাথে মার্চ করে বড় একটা ল্যান্ডফর্ম তৈরি করছে। জাহাইজার চর 2000 সালেও 23 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দ্বীপ ছিল। বছর 10 মধ্যে ভূমির আকার বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। 2010 সালে ভাসান চর ছিল 37 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট ভূমি। 2020 সালে যে ভূমিতে পলি জমে 75 বর্গ কিলোমিটার সম্প্রসারিত হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য যেখানে নির্মাণ করা হয়েছে আশ্রয়কেন্দ্র। 2 দশকে উপকূলীয় ভূ প্রকৃতির পরিবর্তনে জেগে ওঠা নতুন চরগুলোর অস্তিত্ব স্পষ্ট করেছে উপগ্রহ কেন্দ্র, যেখানে দেখা যায় প্রায় 900 বর্গ কিলোমিটার আয়তন বৃদ্ধি পেয়েছে। সমুদ্র সীমার মধ্যেই এই পরিধি বাড়ার সাথে সাথে আমাদের ল্যান্ডও এক্সপান্ড করছে বাংলাদেশে। এটা আমাদের জন্য একটা সম্ভাবনার ক্ষেত্র। আমরা যদি সঠিকভাবে এটাকে পরিকল্পনা করে কাজে লাগাতে পারি, অবশ্যই এটা দেশের বেশ কাজে লাগবে। বাংলাদেশের উপরে গঙ্গার এবং ব্রহ্মপুত্র এই দুটো মিলে যে পলি আসে, সেটা খুব কমই আছে, যার কারণে এই পলিটা যখন সাগরে গিয়ে পড়ছে তখন বিস্তীর্ণ এলাকা মহিষপান হয়ে যাচ্ছে। পুরো এলাকাটা জুড়ে সে বাড়ছে। এই জন্য কোনো একটা জায়গায় বাধা সৃষ্টি হলে হয় কি ওই জায়গায় তখন দ্বীপ হয়ে বাড়তে থাকে। এখন ওই দ্বীপ অঞ্চলগুলো
ও তো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসান চর এবং সন্দ্বীপের বর্ধিতাংশ সহ অস্তিত্বের জানান দেয়া নতুন চরগুলো ভবিষ্যতে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। ঐকমত্য কমিশনে ভিন্ন মত পোষণ করে ইসি চিঠি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিষয়ে মতামত তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে ইসি, যেখানে অন্তত 7 থেকে 8টি বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে নির্বাচন কমিশন। এনআইডি কার্ড এর ব্যাপারে আমরা আমাদের অভিমত যে ইয়েস, এনআইডি কার্ড আমাদের এখানে এনআইডি কার্ড থাকা বাঞ্ছনীয়। এখানে 2007 সাল থেকে যে জিনিসটাকে আমরা চর্চা করে একটা অভিজ্ঞতা এবং স্কিল ডেভেলপ করা গেছে। আপত্তি না, আমরা বলেছি আমাদের মতামত। আপত্তিটা এটা খুব জোরালো এবং এর কনোটেশনটা ডিফারেন্ট। আমি বলছি যে কয়টা বিষয় স্যার? 7টা কি 8টার ব্যাপারে, 8টা বিষয়ের উপরে বোধহয় 9 কি 10টা, আমি গুণে রাখি নাই। কমিশনের যিনি ডক্টর আলী রিজা স্যারের সহসভাপতি আলী রিজা স্যারকে ওনাকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটে ওআইসি প্রতিনিধি দলের কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বড় পরিসরে প্রবাসীদের ভোট নিতে হলে প্রক্সি পদ্ধতিতে যেতে হবে। নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন কমিশনার সানাউল্লাহ। শিউলি শবনমের রিপোর্ট। কে সামনে রেখে ভোট কেন্দ্রিক সহযোগিতা নিতে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সাথে ধারাবাহিক আলোচনা করছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10 দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি। পরে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার জানান, বাংলাদেশের চলমান সংস্কারে তাদের সমর্থন আছে। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters for a free, fair and credible election. সুষ্ঠু ভোট আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, গণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করতে চাই ইসি। আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন, তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। বৈঠকে 19 দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানালেও ফিলিস্তিন, কাতার, সৌদি আরব সহ 9টি দেশের প্রতিনিধিরা ইসির ডাকে সাড়া দেননি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে এক কর্মশালায় এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে কারো কারো দাবির সাথে দ্বিমত করেন পররাষ্ট্র উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। ইউনূসের পাপের ঘোড়া আজ উপচে পড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ইস্যুতে তিলকে তাল করছে তারা, মানুষকে অত্যাচার করছে। রাজধানীতে এক কর্মশালায় যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়ার এসব অপপ্রচার মোকাবেলা প্রসঙ্গে কথা বলেন। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না এটা সবাই বিশ্বাস করে। কাজে আমরা এদিক দিয়ে অনেকখানি সুবিধা আছি। কিন্তু আমি মনে করি যে কোনো ক্ষেত্রে মিডিয়ার যথেষ্ট শক্ত ভূমিকা থাকতে পারে এবং আপনারা যে পজিটিভ জিনিসগুলো দেখবেন সেগুলিকে তুলে ধরবেন। এ সময় ব্যবসায়ীদের অনেকে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবি তুললেও তার সাথে দ্বিমত করেন উপদেষ্টা। যখন আমরা গ্র্যাজুয়েশন চলে যাব এবং এলডিসি থাকবো না, পরবর্তী 3 বছর যেটা
আমাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে যে 26-এ যদি আমরা গ্র্যাজুয়েট করি 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবেন। আমরা যখনই করি না কেন গ্র্যাজুয়েশন, এই যে 3 বছর পাওয়া যাবে, ওই 3 বছরই তারা সেটার সাথে অ্যাডজাস্ট করার ব্যবস্থা করবেন। তুলা চাষ বিষয়ক এই কর্মশালায় বক্তারা বলেন, সরকারের নীতি সহায়তা পেলে দেশে বছরে 15 থেকে 20 লাখ বেল তুলা উৎপাদন সম্ভব। বিদেশ থেকে যে তুলা আসছে স্যার, সেখানে 1% কোনো ইয়ে নাই স্যার, ভ্যাটও নাই, ট্যাক্সও নাই। আমাদের দেশি তুলার উপরে স্যার একটা ভ্যাট ট্যাক্স ইম্পোজ করে রেখেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 8ই আগস্টে সরকার গঠনের পর 200তম দিন অতিবাহিত করছে অন্তর্বর্তী সরকার। অনেক চ্যালেঞ্জ নিয়ে সরকারের পথ চলায় জনগণের প্রত্যাশা পূরণের আশাবাদ থাকলেও কতটা সাফল্য পেয়েছে তাই জানাচ্ছেন আদিত্য মামুন। প্রত্যাশা নানামুখী চাপ নিয়ে গেল বছরের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। 200 দিন পার করা সরকারের রেমিটেন্স ও রিজার্ভে আছে ভালো অগ্রগতি। গেল 7 মাসে $18 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা 2024 সালের চেয়ে $4 বিলিয়ন বেশি। রিজার্ভও বেড়েছে $21.40। $32.94 বিলিয়ন বিপরীতে প্রবৃদ্ধি আয় বেড়েছে 12%। 10.64% বেড়েছে তৈরি পোশাক রপ্তানি। কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ পাশে পেয়েছে সুপার পাওয়ার চীনকে। নতুন করে সম্পর্ক উন্নয়ন ঘটেছে পাকিস্তান আর তুরস্কের সাথে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরকে পজিটিভ ভাবছে সরকার। মুক্ত ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে স্টারলিংক বাংলাদেশে সেবা দিতে সম্মত হওয়াও সরকারের বড় সাফল্য। এছাড়া বিভিন্ন সংস্কার কমিশন গঠন, পাচার হওয়া টাকা ফেরত আনা, ধর্ষণ, হত্যা, নিত্যপণ্যের দাম কমানো এবং আইন শৃঙ্খলার উন্নতির জন্য কাজ চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। উষ্ণ অভ্যর্থনায় হামজা চৌধুরীকে বরণ, অভিষেক ম্যাচে ভারতকে হারানোর হুঙ্কার। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বাণিজ্য সংবাদ। সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে হয়ে গেল ইসলামিক ফাইন্যান্স বিষয়ক সেমিনার ও সিএসবি ফেলোস কনফারেন্স 2025। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম সাদিকুল ইসলাম, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমদ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের ডিরেক্টর আখতারুজ্জামান ও সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ সে চেয়ারম্যান গিয়াসউদ্দিন তালুকদার ও সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ শরীফ সহ অন্যান্যরা। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অতীতের সব রেকর্ড ভেঙেছে চালের দাম, পরস্পরকে দোষারোপ। ডিসেম্বরে নির্বাচন, দ্রুত সংস্কার শেষ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। শিশু ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল, থাকছে না ডিএনএ রিপোর্টের বাধ্যবাধকতা। বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে, অভিযোগ তারেক রহমানের। বঙ্গোপসাগরে নতুন নতুন দ্বীপ, বাড়ছে মানচিত্রের পরিধি, খুলছে সম্ভাবনার দুয়ার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন। শুভরাত্রি।